আমি একটা না একটা ব্যবস্থা ঠিকই করব, কিন্তু এই কাজে তুমি আমাকে পুরো সাহায্য করবে, বাকি আমি দেখে নেব। ঠিক আছে বৌদি, তুমি আজ থেকে কাজ শুরু করে দাও, আমি তোমার সাথে আছি। তাহলে আমি আসি এখন। সুনীলের পাতা ফাঁদে পায়েল পুরোপুরি পা দিয়ে ফেলেছিল। দামি গয়না সম্পদের লোভে পড়ে সে নিজের স্বামীকে গ্রাম থেকে তাড়ানোর ফন্দি আঁটতে শুরু করল। কই গো শুনুন, আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? আজ মাঠে প্রচুর কাজ ছিল গো, বড্ড ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি বলো। আপনার তো রোজই ক্লান্ত লাগে, কিন্তু আমি বলছিলাম কি, আপনি আর কতদিন এই এক টুকরো জমিতে গাধার মতো খাটবেন? এই সামান্য জমিতে যেটুকু ফসল হয় তা বেচে কি আমাদের সারা জীবন চলবে বলে আপনার মনে হয়? এখন তো আমরা মাত্র দুজন, কাল যখন আমাদের ছেলে মেয়ে হবে, সংসার বড় হবে, তখন তাদের মুখে আপনি কি তুলে দেবেন? ছাই। তুমি হঠাৎ করে আজ এসব কথা বলছো কেন পায়েল? আমাদের তো কোনো অভাব হয় না, ভগবানের কৃপায় দুবেলা দুমুঠো ডাল ভাত তো জুটে যাচ্ছে। আর তুমি কি চাও বলো? শুধু দু মুঠো ডাল ভাত জুটলেই কি সব হয়ে গেল? জীবনে আর কিছু চাই না, আমার কোনো শখ সাধ নেই। বিয়ের পর থেকে তো একটা নতুন শাড়ি পর্যন্ত কিনে দিতে পারেননি। আমি বলি কি, আপনি এই চাষবাস ছেড়ে দিন, এসব পরে কিচ্ছু হবে না। চাষবাস ছেড়ে দেব? হে কেমন কথা! তাহলে আমি করবটা কি? আমি তো চাষবাস ছাড়া আর কিছু পারি না। কেন পারবেন না? আপনি কিছুদিনের জন্য এই গ্রাম ছেড়ে শহরে চলে যান, পলাশনগরে গিয়ে ভালো কোনো কাজ করুন। যখন কাজ করে অনেক টাকা রোজগার করতে পারবেন, তখন আবার ফিরে আসবেন। এই গ্রামে পড়ে থেকে জীবনেও আপনার উন্নতি হবে না। আমি আর এই গরিবের সংসারে থাকতে পারছি না। কিন্তু পায়েল, আমি তোমাকে এখানে একা রেখে ওই অচেনা শহরে যাব কিভাবে? আমার তো মন মানবে না। তাছাড়া এই গ্রাম, এই মাটি ছেড়ে আমি কিভাবে থাকবো? আপনি বুঝতে পারছেন না কেন? আমি তো আমাদের ভবিষ্যতের জন্যই বলছি। আপনি কি চান আপনার স্ত্রী সারা জীবন ছেঁড়া শাড়ি পরে কাটাক? আপনি যান, শহরে গিয়ে কাজ শুরু করুন, তা না হলে আমি বাপের বাড়ি চলে যাব। শুনুন ভাই, আমি কাজের খুঁজে পলাশনগর যাচ্ছি রে, কবে ফিরবো তার কোনো ঠিক নেই। বলিস কি রে ভাই, তুই চলে যাচ্ছিস? হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলি যে? তুই চলে গেলে আমি যে বড্ড একা হয়ে যাব রে ভাই। আর বলিস না ভাই, সংসারের অভাব মেটাতে গেলে তো আমাকে কিছু একটা কাজ করতে হবে। শোন ভাই, তুই তো জানিস এই দুনিয়ায় তুই ছাড়া আমার আপন বন্ধু বলতে আর কেউ নেই। আমি আমার পায়েলকে তোর ভরসাতেই এই গ্রামে রেখে যাচ্ছি। তুই একটু ওর খেয়াল রাখিস, ওর যেন কোনো অসুবিধা না হয়। যখনই সময় পাবি একটু গিয়ে খোঁজ খবর নিয়ে আসবি। আরে পাগল, এটা আবার বলার কি আছে? আমার বৌদির কোনো অসুবিধা আমি হতে দেব না। তুই একদম নিশ্চিন্তে যা, আমি সব দেখে নেব। তুই শুধু মন দিয়ে পলাশনগরে কাজ কর, আমি আছি তো। আকাশ গ্রাম থেকে বহু দূরে পলাশনগর শহরে এসে পৌঁছালো। ঘুরতে ঘুরতে তার পরিচয় হলো এক অত্যন্ত দয়ালু বৃদ্ধ করুণাময় দাদুর সাথে। কি ব্যাপার বাবা, তোমাকে তো বেশ চিন্তিত মনে হচ্ছে। পথের ধারে এমন মন খারাপ করে বসেছিলে কেন? তুমি কি এই শহরে নতুন? হ্যাঁ দাদু, আমি অনেক দূরে শ্যামপুর গ্রাম থেকে এসেছি। এখানে একটু ফলের ব্যবসা করতে চাই, কিন্তু রাস্তাঘাট কিছুই তো চিনি না। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? আমাকে কোথাও থাকার একটা জায়গার খোঁজ করে দিলে খুব উপকার হতো। শোনো বাবা, তোমার মুখ দেখেই বুঝতে পারছি তুমি খুব সহজ সরল গ্রামের মানুষ। এই পলাশনগর কিন্তু তোমার গ্রামের মতো নয়, এটা হলো ঠগেদের শহর। এখানে তোমাকে সাবধানে পা ফেলতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, না হলে চালাক লোকেরা তোমাকে রাস্তার ভিখারি বানিয়ে দেবে। তুমি এক কাজ করো, আমার সাথে আমার বাড়িতে চলো। আমার মেয়ে টিয়া এখন ওর মামার বাড়িতে আছে, আমি এখন একাই থাকি। তুমি আমার সাথে আমার বাড়িতে থাকতে পারো, আর তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। দাদু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার কাছে একেবারে সাক্ষাৎ ভগবানের মতো এলেন। আপনার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আকাশ করুণাময় দাদুর বাড়িতেই থাকতে শুরু করলো। সে গ্রাম থেকে টাটকা এবং মিষ্টি আম এনে শহরের বাজারে বিক্রি করতে শুরু করলো।
একদিন সে আম বিক্রি করে বাজারে ঘুরতে বেরিয়েছিল। তখন সে দেখতে পেল একজন লোক বিশাল সুন্দর একটি ঘোড়া নিয়ে এসে সেখানে হাঁক পাড়তে শুরু করলো। এই যে দাদারা, আসুন আসুন, ঘোড়া নিয়ে যান। একদম জলের দরে ঘোড়া, মাত্র 200 টাকায় এত সুন্দর ঘোড়া আর কোথাও পাবেন না। আসুন আর নিয়ে যান। আরে বাহ, মাত্র 200 টাকায় এত বড় একটা ঘোড়া! আমি যদি এই ঘোড়াটা কিনে নিই তাহলে আমি এতে চড়ে শহরের বাইরে দূরের গ্রামগুলোতে গিয়েও আমার আম বিক্রি করতে পারবো। ব্যবসা আরো ফুলে ফেপে উঠবে। দেরি করলে আবার অন্য কেউ কিনে নেবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও, তোমার ওই ঘোড়াটা আমি কিনতে চাই। এই নাও নগদ 200 টাকা। এই নাও ভাই তোমার ঘোড়া, তাড়াতাড়ি ঘোড়াটাকে বাড়ি নিয়ে যাও। আরে ভাই, এ কেমন ঠাট্টা? তুমি আমাকে এই কাঠের খেলনা ঘোড়া দিচ্ছ কেন? আমি কি ছোট বাচ্চা যে তোমার ওই কাঠের খেলনা নিয়ে খেলবো? ঠাট্টা কোথায় করলাম? আমি বললাম 200 টাকায় ঘোড়া নিয়ে যাও। তুমি তো ঘোড়া চাইলে, আমি তোমাকে ঘোড়া দিলাম। তুমিও খুশি, আমিও খুশি। এবার তুমি এটা নিয়ে বাড়ি যাও। আরে ভাই, আমি তো এই কাঠের খেলনা ঘোড়ার কথা বলিনি। আমি তো ভাবলাম এই জ্যান্ত ঘোড়াটার কথা বলছো তুমি, যার পিঠে বসে তুমি এসেছিলে। 200 টাকা দিয়ে কেউ কি কাঠের খেলনা ঘোড়া কিনে নাকি? আমার টাকা ফেরত দাও। তুমি তো আচ্ছা ঠকবাজ লোক। এই ছেলে, বেশি বাড়াবাড়ি না করে বাড়ি চলে যা। এটা পলাশনগর, এখানে একবার জিনিস কেনা হয়ে গেলে আর ফেরত নেওয়া হয় না। না, আমি বলেছিলাম 200 টাকায় ঘোড়া দেব, আমি দিয়েছি। আমি কি একবারও বলেছিলাম যে আমি যেই ঘোড়ায় বসে এসেছি সেটা দেব? পথ ছাড়ো। আমার এত কষ্টের রোজগারের টাকা তুমি এভাবে ঠকিয়ে নিয়ে গেলে ভগবান তোমার বিচার করবে। আকাশ দুঃখিত মুখ নিয়ে দাদুর কাছে ফিরে এসে সব বলল। দাদু শুনে আকাশ বাবা, আমি তোমাকে প্রথমেই সতর্ক করেছিলাম যে এই শহরের মানুষ খুব চালাক। তুমি এত বোকা কেন বাবা? যাই হোক, তুমি মন খারাপ করো না। আমি ওই চালাক লোকটাকে আজ এমন উচিত শিক্ষা দিচ্ছি যে ও জীবনেও আর কাউকে ঠকানোর সাহস পাবে না। দাদু বাজারের এমন একটা জায়গায় গিয়ে বসলেন যেখান দিয়ে ওই ঠক ঘোড়াওয়ালা রোজ যাওয়ার কথা ছিল। দাদু তার বাড়ির একটা সাধারণ মাটির তৈরি আম নিয়ে জোরে জোরে হাত পাড়তে শুরু করলো। এই যে বাবুরা, সোনার আম নিয়ে যান। সোনার আম জলের দরে বিক্রি হচ্ছে, এমন সুযোগ আর কোথাও পাবেন না। তাড়াতাড়ি আসুন। আরে সোনারাম, তাও আবার রাস্তায় বিক্রি হচ্ছে? এই বুড়ো তো মনে হচ্ছে পাগল হয়ে গেছে। এত সস্তায় কেউ সোনারাম রাস্তায় বিক্রি করে? আমি যদি এটা কিনে নিই তবে তো আমি রাতারাতি পলাশনগরের সবচেয়ে বড় লোক হয়ে যাব। ও দাদু, এই আমটা আমাকে দাও। কত দাম এটা? 1000 টাকা বাবা, একদম। 1 টাকাও কম হবে না। নিতে হলে নাও, না হলে রাস্তা দেখো। এই নাও তোমার 1000 টাকা। এবার আমটা আমাকে দাও। আজ আমার কপাল খুলে গেল। ও বুড়ো, এটা কি? এর মধ্যে সোনা কোথায়? এটা তো একটা সাধারণ মাটির তৈরি আম। তুমি আমাকে ঠকালে। আমার 1000 টাকা এক্ষুনি ফেরত দাও, না হলে তোমার খবর আছে। আরে বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো বলিনি যে আমি খাঁটি স্বর্ণ বা গয়নার সোনা বিক্রি করছি। আমি বলেছিলাম সোনার চাদর। এটা আমার মেয়ের আদরের ডাকনাম, সোনা। আর তার হাতে বানানো সাধারণ মাটির তৈরি আম। তাই তো আমি একে সোনার আম বলছিলাম। তুমি নিজের লোভে ভুল বুঝেছ, তো আমি কি করব? আর তাছাড়া কাল তো তুমি ওই আমওয়ালা ছেলেটাকে জ্ঞান দিচ্ছিলে যে পলাশনগরে একবার জিনিস কেনা হয়ে গেলে আর ফেরত হয় না। তাহলে এখন তুমি নিজের টাকা ফেরত চাইছো কেন? যাও বাবা, এবার আমার মেয়ে সোনার আম খেয়ে আরাম করে বাড়ি গিয়ে ঘুমাও, গিয়ে যাও। নিজের পাতা ফাঁদে নিজেই ফেঁসে গিয়ে চরম অপমানিত হয়ে মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে যায় সেই লোকটা। বা দাদু, আপনি তো ওকে জব্ব শিক্ষা দিয়েছেন। আমার 200 টাকার বদলে আপনি ওর 1000 টাকা নিয়ে নিলেন। আপনার বুদ্ধির সত্যি জবাব নেই দাদু। আকাশ, এই শহরে বাঁচতে হলে তোমাকে এমন চালাক হতেই হবে বাবা। বোকা হয়ে থাকলে পদে পদে মানুষ তোমাকে ঠকাবে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেল। আকাশের আমের ব্যবসা ফুলে ফেঁপে উঠল।
সে বেশ ভালো টাকা জমিয়ে ফেললো। দাদু, আপনার দয়ায় আমার কাছে এখন বেশ ভালো টাকা জমেছে। আমি এবার আমার গ্রাম শ্যামপুরে ফিরে যেতে চাই। সেখানে গিয়ে নতুন করে ব্যবসা শুরু করব। আমার স্ত্রী পায়েলের জন্য অনেক ভালো ভালো শাড়ি আর গয়না নিয়ে যাবে। খুব ভালো সিদ্ধান্ত আকাশ। তুমি খুব সহজ সরল ছেলে। তবে বাবা, যাওয়ার আগে আমার 3টে কথা সব সময় মনে রাখবে। এই কথাগুলো জীবনে খুব কাজে লাগবে। 1, শুধু বেশি টাকার লোভে কখনো বিদেশে পড়ে থেকো না। নিজের ঘরে বসে নুন ভাত খাওয়াও অনেক শান্তির। 2, সব সময় নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে চলবি। কখনো বাড়ির মেয়েদের কথায় অন্ধভাবে প্রভাবিত হয়ে কোনো বড় সিদ্ধান্ত নিবি না। 3, নিজের স্ত্রীকে কখনো কোনো বন্ধুর ভরসায় একা ফেলে যাবি না। দুনিয়াটা বড় স্বার্থপর বাবা। এখানে বিশ্বাসভঙ্গ হতে এক মুহূর্ত সময় লাগে না। দাদু, আপনি কি বলছেন? আমি তো এই 3টে ভুলই করে বসে আছি। আমি টাকার লোভে গ্রাম ছেড়েছি, স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে এই শহরে এসেছি, আর নিজের স্ত্রীকে বন্ধুর ভরসায় একা ওই গ্রামে রেখে এসেছি। হে ভগবান, আমি কি এতটাই বোকা? এখন আমি কি করব দাদু? আমার যে খুব ভয় করছে। শান্ত হও বাবা। যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি গ্রামে ফিরে যাও। হয়তো সেখানে গিয়ে তোমাকে এমন কিছু দেখতে হতে পারে যা তুমি স্বপ্নেও ভাবনি। কিন্তু মাথা ঠান্ডা রাখবে। রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আকাশ দ্রুত গ্রামে ফিরে এলো। যখন সে নিজের বাড়ির উঠোনে পা রাখলো, তখন ঘরের ভেতর থেকে ভেসে আসা কথাগুলো শুনে তার পায়ের তলার মাটি সরে গেল। আচ্ছা সুনীল, আকাশ তো চিঠি দিয়েছিল যে ও আর 2-1 মাসের মধ্যেই ফিরে আসবে। ও যদি সত্যিই ফিরে আসে, তখন আমরা কি করব? আমরা তো আর এভাবে রোজ দেখা করতে পারবো না। আমাকে আবার ওর সাথে ওই অভাবের সংসার করতে হবে। আরে পায়েল, তুমি এত চিন্তা করছো কেন? ওই বোকা লোকটার পুরো কন্ট্রোল তো তোমার হাতেই। ও ফিরে এলে তুমি আবার কোনো নতুন বাহানা করবে, বলবে তোমার গয়না চাই, আরো বড় বাড়ি চাই। এমন কোনো বাহানা করবে যে ও বাধ্য হয়ে আবার গ্রাম ছেড়ে চলে যাবে। আর যদি না যায়, তবে আমরা এমন পরিস্থিতি তৈরি করব যে ও নিজেই এই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে। তুমি শুধু আমার উপর ভরসা রাখো, আর তোমাদের কোনো পরিস্থিতি তৈরি করতে হবে না। আকাশ, আকাশ তুমি? আকাশ, তুমি? তোমার তো আরো পরে আসার কথা ছিল। পরে আসার কথা ছিল। আমি কবে আসবো না আসবো সেটা তোদের জানতে হবে না। তোদের সব কথা আমি সব শুনেছি। সুনীল, তুই আমার প্রাণের বন্ধু ছিলি। তোর উপর ভরসা করে আমি আমার সংসার রেখে বিদেশে গিয়েছিলাম, আর তুই এই সুযোগে এইসব করছিস? আরে ভাই, তুই ভুল করছিস। আমি তো তোর কথা মতোই পায়েলের খেয়াল রাখতে আসতাম। তুই তো আমাকেই বলে গিয়েছিলি। চুপ করো শয়তান, আর একটা কোথাও বলবি না। আমি সব জেনে গেছি। আর পায়েল, তোমার শখ মেটানোর জন্য আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অমানসিক পরিশ্রম করলাম, বাড়ি ছেড়ে বিদেশে পড়ে থাকলাম। আর তুমি আমার অনুপস্থিতিতে আমার বন্ধুর সাথে মিলে এই নোংরা খেলা খেলতে তোমার একটুও লজ্জা করলো না? একদম ঠিক বলেছিস আকাশ। এই দুটো মানুষ নামের কলঙ্ক। তুই যাবার পর থেকে এদের নির্লজ্জতা দেখে আমরা গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। ভালো করেছিস তুই ফিরে এসেছিস। এদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দে। এরা এই বাড়িতে থাকার যোগ্য নয়। একদম ঠিক কাকিমা। সুনীল, তুই যখন পায়েলকে এতই পছন্দ করিস, তবে তুই ওকে নিয়ে যা। আজ এই মুহূর্ত থেকে আমি পায়েলকে আমার জীবন থেকে চিরতরে মুছে ফেললাম। এই বেঈমান স্ত্রীর আমার কোনো প্রয়োজন নেই। তোরা দুজন আমার বাড়ি থেকে দূর হয়ে যা। গ্রামে তার মন টিকছিল না। সে তার জমি জমা সব কিছু বিক্রি করে চিরতরে শ্যামপুর গ্রাম ছেড়ে আবার সেই পলাশনগরে করুণাময় দাদুর কাছে ফিরে এলো। দাদু, আপনি ঠিকই বলেছিলেন। আমার সব শেষ হয়ে গেছে দাদু। আমার আপন বলতে আর কেউ রইল না। আমার নিজের বন্ধু, নিজের স্ত্রী আমাকে ঠকিয়েছে। কাঁদে না বাবা। যে জিনিস তোমার জীবন থেকে চলে গেছে তার জন্য দুঃখ করতে নেই। তুমি যে সঠিক সময়ে সত্যটা জানতে পেরেছ, এটাই অনেক। আকাশ, আমি অনেকদিন ধরেই একটা কথা ভাবছিলাম। আমার মেয়ে টিয়া খুব শান্ত আর সংসারী মেয়ে। আমি চাই টিয়ার সাথে তোমার বিয়ে হোক।
তুমি কি আমার মেয়েকে তোমার জীবনের সাথী হিসেবে মেনে নেবে? আপনার মতো দেবতার মেয়ের হাত ধরতে পারা তো আমার পরম সৌভাগ্য। আমি রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। এরপর খুব আনন্দের সাথে আকাশ ও টিয়ার বিয়ে হয়ে যায়। আকাশের জীবনে টিয়ার মতো একজন সৎ আর ভালোবাসায় ভরা সঙ্গীর প্রয়োজন ছিল। আকাশ আর টিয়া একে অপরের হাত ধরে পলাশনগরে এক নতুন সুখী জীবন শুরু করলো।